সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি প্রজ্বলাল কলেজ, খুলনা আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব 1905 সালের বিপ্লবের ফলাফল। আমি গত ক্লাসে আলোচনা করেছি 1905 সালের বিপ্লবের কারণ, আর আজ আলোচনা করব 1905 সালের বিপ্লবের ফলাফল। অনার্স চতুর্থ বর্ষের বিষয় এটি, কোর্স নম্বর 24-1509, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস 1945 সাল পর্যন্ত। এর দ্বিতীয় অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করছি 1905 সালের বিপ্লবের ফলাফল। 1905 সালের বিপ্লবের তাৎপর্য ও ফলাফলকে বিশ্লেষণ করতে গেলে দুটি দিক স্পষ্ট হয়ে ওঠে, যার একদিকে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব। যদিও এই আন্দোলন কোনো সদর্থক ফলাফল আপাত দৃষ্টিতে বয়ে আনতে ব্যর্থ হয়, জারতন্ত্র তার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে চরম দমননীতি ব্যবহার করে এবং বিপ্লবের হাত থেকে রক্ষা পায়। তথাপি তার ক্ষমতার ভিত্তিমূলে এই বিপ্লব যে আঘাত হানতে পেরেছিল এ কথা নিঃসন্দেহে বলা যায়। এই ব্যর্থ বিপ্লবের মাটিতেই মূলত অঙ্কুরোদিত হয়েছিল 1917 সালের বিপ্লবের পটভূমি। এই পরিবর্তনের হাওয়া শুরু হয় 1907 সাল থেকেই। যদিও এই সময় ডুমা অত্যন্ত দুর্বল ও রক্ষণশীল মতাদর্শে বিশ্বাসীদের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, কিন্তু তারপরেও এর ভেতর দিয়ে একটি বা অর্ধ সাংবিধানিক বা নিয়ন্ত্রিত সাংবিধানিক শাসন ব্যবস্থা কিন্তু গড়ে উঠেছিল। প্রতিক্রিয়াশীল প্রবণতাসমূহ এই সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেও এই সাংবিধানিক শাসন ব্যবস্থা সমূল উৎপাদন করা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এ কথা ইতিহাসে সত্য যে যে জাতি একবার বিপ্লবের জন্য লড়াই সংগ্রাম শুরু করে, দমন নিপীড়নের মাধ্যমে আপাতত তাদের দমন করা সম্ভব হলেও মুক্তির সেই আকাঙ্ক্ষার প্রশ্নটি জনমানুষের ভিতরে কিন্তু তা কখনোই হারিয়ে যায় না। বরং যখনই কোনো সহায়ক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই মানুষ সেই স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করে। এই কথা সমভাবে রাশিয়ার ইতিহাসেও প্রযোজ্য, কারণ 1905 সালের বিপ্লবের দমন নীতি রাজনৈতিক দূরদর্শী অভাব তথা নেতৃত্বের ভুলের কারণে ব্যর্থ হলেও এ থেকে বিপ্লবীরা যে রাজনৈতিক অভিজ্ঞতা ও শিক্ষা লাভ করেছিল তা তাদের ভবিষ্যৎ মুক্তি আন্দোলনকে সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে অনবদ্য অবদান রাখে। কারণ এই বিপ্লব চলাকালে সৈনিকেরা ছোট ছোট বিপ্লবী কাউন্সিল ও শ্রমিকেরা বিভিন্ন অঞ্চলে সোভিয়েত নামক অনেক সংগঠন প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে 1917 সালে সফল অক্টোবর বা সমাজতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্রে এই সংগঠনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পরিপ্রেক্ষিতে লেনিন যথার্থই লিখেছিলেন, 1905 সালে আমাদের যা হয়েছিল এইরকম পূর্ণাঙ্গ মহড়া ছাড়া 1917 সালের বিপ্লব বুর্জোয়া ফেব্রুয়ারি বিপ্লব প্রলেতারীয় আর প্রলেতারীয় অক্টোবর বিপ্লব দুই অসম্ভব ছিল। তো আমরা বুঝতে পারছি 1905 সালের বিপ্লবের ফলাফল বা তাৎপর্য অনেক গভীর ছিল, এবং আমরা এখন আলোচনা করব 1905 সালের ফলাফলগুলো আসলে কি কি ছিল, যার ফলে আমরা পরবর্তীতে ফেব্রুয়ারি বিপ্লব এবং অক্টোবর বিপ্লব বা বলশেভিক রেভলিউশন কিন্তু আমরা সফল হতে দেখেছিলাম। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি রাশিয়াতে 1905 সালে যারা বিপ্লবে আন্দোলনে শরিক হয়েছিলেন তাদের স্মরণে এই স্তম্ভটি নির্মিত হয়েছে, এবং সেখানে 1905 লেখা আছে, যেটি আসলে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিপ্লব, যার মধ্য দিয়ে কিন্তু রাশিয়াতে সমাজতান্ত্রিক যে অন্যান্য দুটি বিপ্লব হয়েছিল সেই সমাজতান্ত্রিক বিপ্লবও সফল হয়েছিল। তার আগে এই 1905 সালের বিপ্লব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এই 1905 সালের বিপ্লবের মাধ্যমেই কিন্তু জারের একক ক্ষমতার পাশাপাশি একটি নিয়ন্ত্রিত বা অর্ধ সাংবিধানিক একটি আহ মানে শাসনতন্ত্রের কিন্তু প্রচলন কিন্তু সে সময় শুরু হয়েছিল। এটি কিন্তু একটি বড় অর্জন। প্রথমেই শ্রমিক শ্রেণীর উপরে প্রভাব। 1905 সালের বিপ্লবে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করলেও এই বিপ্লব পরবর্তী সময়ে তাদের জীবনে কোনো সুফল বয়ে আনতে পারেনি। এমনকি তাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এই বিপ্লব কোনো সদর্থক ভূমিকা পালন করেনি। ট্রেড ইউনিয়ন করার অধিকার স্বীকৃতি ছিল বটে, কিন্তু বিপ্লব চলাকালে সংগঠিত শ্রমিক সংগঠনগুলো রাষ্ট্রবিরোধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে রাশিয়ায় সে সময়ে পশ্চিমা
ধাঁচের কোনো শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে ওঠেনি। সীমাহীন নির্যাতন, নিপীড়ন ও নির্বিচারে রাষ্ট্রীয় দমন নীতির ফলে শ্রমিক শ্রেণীর বিপ্লবে উৎসাহে ভাটা পড়েছিল বটে, কিন্তু বিপ্লবী চৈতন্যের যে প্রদীপ জ্বলে উঠেছিল তার প্রবাহ কিন্তু শুষ্ক মরুতে পরিণত হয়ে যায়নি। অর্থাৎ ১৯০৫ সালের বিপ্লবটি কিন্তু শ্রমিক শ্রেণীর উপরে খুব একটা মানে কি বলে সুফল বয়ে আনেনি। এবং ওই সময় যে সকল শ্রমিক দলগুলো আন্দোলন করেছিল, যারা কিন্তু পরবর্তীতে ১৯০৫ সালের বিপ্লবের পরে তাদেরকে কিন্তু রাষ্ট্রদ্রোহী সংগঠন বা দেশবিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করার কারণে সেই সংগঠনগুলো কিন্তু আর একত্রিত হতে পারেনি। কিন্তু এই ফলাফল শ্রমিক শ্রেণীর উপরে খুব একটা পরিবর্তন না আনলেও তাদের মনস্পটে কিন্তু আবারও নতুন কোনো বিপ্লবের জন্ম দিতে হবে সেই বীজটি কিন্তু বপন করে দিয়েছিল। কৃষক শ্রেণীর উপরে প্রভাব। ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থ হলেও এই বিপ্লবের দ্বারা রাশিয়ার সমাজে বিদ্যমান ভূমি সমস্যার প্রশ্নটি সামনে চলে আসে। ফলে ভূমি সংস্কারের বেশ কিছু উদ্যোগ এ সময় পরিলক্ষিত হয়েছিল। যদিও এই সংস্কার পদক্ষেপের দ্বারা কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি, তথাপি এর দ্বারা ১৯১৭ সালের পূর্ববর্তী সময়ে কৃষকের জীবনে এক নতুন বাঁক বা বদল ঘটেছিল। যার মাঝ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল মিলের অধীনে কৃষকদের সমষ্টিগত মালিকানার বদলে কৃষকের ব্যক্তি মালিকানার অধিকার কিন্তু স্বীকৃত হয়েছিল। কৃষকদের উপরে মিলের যে আইনগত অধিকার ছিল তা রহিত করা হয়। কৃষকরা জমির চকবন্দীকরণের সুযোগ পেয়েছিল। এমনকি এই সম্পত্তির উপর তাদের বংশানুক্রমিক অধিকারও প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষকরা যাতে রাষ্ট্রীয় মালিকানাধীন জারের ভূমি থেকে বা ভূমি বা জমিদারের কাছ থেকে ভূমি ক্রয় বা ইজারা নিতে পারে, সেজন্য ভূমি ব্যাংকগুলো পর্যন্ত তাদের কর্মপদ্ধতির ক্ষেত্রে বেশ কিছু সংস্কার নিয়ে আসে। এ সময় অনেক গ্রাম্য ঋণদানকারী সমিতিও গড়ে ওঠে। কৃষকদের ভূমিকালীন মালিকানা বৃদ্ধির জন্য অনাবাদি জমিতে যাওয়ার জন্য তাদের উৎসাহ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তাদের সাইবেরিয়া বা অন্যত্র গিয়ে বসতি স্থাপনের সুযোগ প্রদান করা হয়েছিল। উন্নত কৃষি যন্ত্রপাতি ও কৃত্রিম সারের ব্যবহারের ফলে রাশিয়াতে কৃষির উৎপাদন বৃদ্ধি পায়। এর সঙ্গে যুক্ত অনাবাদি ভূমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু এসব সংস্কার সত্ত্বেও এর সুফল ভোগ করে কৃষকের সমাজের মুষ্টিমেয় মানুষ, অর্থাৎ এর সুফল পেয়েছিল কৃষক সমাজের কিছু মানুষ। অধিকাংশ কৃষকের জীবনমানের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটেনি। তাই বঞ্চনার অনুভূতি আপাতত সরকারের দমন নীতির ফলে ফলে কিছুটা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু এর দ্বারা সংকট কিন্তু দূরীভূত হয়নি। যদিও জারের প্রধানমন্ত্রী স্টলিপনের এই সকল সংস্কারের দ্বারা রাশিয়ার সমাজে বিরাজমান দীর্ঘকালীন যে অভিযোগগুলো কৃষক সমাজ বয়ে বেড়াচ্ছিল সে জায়গায় প্রথমবারের মতো দৃষ্টিপাত করেছিলেন বটে, কিন্তু কোনো মৌলিক পরিবর্তন আনতে কিন্তু সমর্থ হয়নি। অর্থাৎ কৃষক শ্রেণীর উপরেও কিন্তু এর প্রভাব পড়েছিল, শ্রমিক শ্রেণীর তেমন কোনো উন্নতি হয়নি। কৃষক শ্রেণীর মুষ্টিমেয় বা কিছু সংখ্যক কৃষকের কিন্তু সুবিধা হয়েছিল, কিন্তু অধিকাংশ কৃষকের ক্ষেত্রেই কিন্তু এটি তেমন কোনো সুফল বয়ে আনতে পারেনি। আর যেহেতু সুফল বয়ে আনতে পারেনি, আহ এর ফলে অধিকাংশ কৃষকের মধ্যেই কিন্তু এক ধরনের সংকট বা এক ধরনের চাপা ক্ষোভ বিরাজিতই ছিল। তবে একটা প্রভাব এখানে রেখেছিল কৃষক শ্রেণী না রাখলেও, যার নিকোলাসের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে নজর দিতে পেরেছিলেন যে ভূমি ব্যবস্থায় একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কিন্তু আইডেন্টিফাই করা গিয়েছিল, কিন্তু সমস্যার সমাধানে তিনি কিন্তু তেমন কোনো প্রভাব বা তেমন কোনো পরিবর্তন কিন্তু আনতে তিনি পারেননি। যার ফলে কিন্তু কৃষক শ্রেণী অপেক্ষা করছিল নতুন কোনো আন্দোলন বা নতুন কোনো বিপ্লবের, যার ফলে কিন্তু পরবর্তীতে ফেব্রুয়ারি বিপ্লব এবং অক্টোবর বিপ্লব কিন্তু সফল হয়েছিল। আমরা পরের ফলাফলটি একটু দেখি। রুশীকরণের প্রবণতা বৃদ্ধি। রাশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী সমাজ সমাজ দুঃখিত, রাশিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করলেও এখানে রুশরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। ফলে তাদের সর্বক্ষেত্রে আধিপত্য বিরাজ করছিল। এই বিপ্লব ব্যর্থ হওয়ার পরে সেখানে বসবাসরত অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জীবনে তা এক ধরনের নেতিবাচক প্রভাব বয়ে এনেছিল। তাদের থেকে যে অভিযোগ সবসময় উত্থাপন করা হতো তা নিরসনের কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি। বরং সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের উপর রুশীকরণ নীতি অত্যন্ত কঠোরভাবে চাপিয়ে দেওয়া হয়। ফিনল্যান্ডের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ব্ল্যাক হান্ড্রেডস নামে এক উগ্র রুশ জাতীয়তাবাদী দল ইহুদিদের উপর অকথ্য নির্যাতন চালায়। পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া প্রভৃতি জায়গায় রুশীকরণের প্রক্রিয়া
অত্যন্ত ভয়াবহ রূপ তখন কিন্তু লাভ করেছিল। অর্থাৎ রাশিয়াতে কিন্তু এর আগে আমি বলেছি ৪-৫ রকমের বিভিন্ন জাতিসত্তা কিন্তু জাতিগোষ্ঠী সেখানে বসবাস করত। কিন্তু এই ১৯০৫ সালের বিপ্লবের ফলে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ যে রুশরা ছিল তারা কিন্তু লাইমলাইটে চলে আসে এবং তাদের মধ্যে এক ধরনের আধিপত্য বিস্তার করার একটা মনোভাব তারা প্রকাশ করতে থাকে এবং তারা অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে তাদের উপর কিন্তু তারা রুশীকরণের যে নীতি সেটি কিন্তু কঠোরভাবে তারা চাপিয়ে দিয়েছিল। অর্থাৎ রুশ জাতীয়তাবাদ কিন্তু রাশিয়ার অন্যান্য জনগোষ্ঠীর উপর কিন্তু একটি প্রভাব বিস্তার করেছিল এবং একটি বিশেষ দল কিন্তু তারা ইহুদিদের উপর নির্যাতন পর্যন্ত করেছিল। এছাড়া পোল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এই অঞ্চলগুলো কিন্তু ব্যাপকভাবে এই রুশীকরণের প্রভাবে ভয়াবহ রূপ লাভ করেছিল সেই অঞ্চলগুলোতে। অর্থাৎ ১৯০৫ সালের বিপ্লব কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও কিন্তু বা বিরাট প্রভাব রেখেছিল। ৪ নম্বর রয়েছে নিরক্ষরতা দূরীকরণ। ১৯০৫ সালের বিপ্লবের ফলে রাশিয়ার শিক্ষাক্ষেত্রের দৃষ্টিভঙ্গিতে এক ব্যাপক পরিবর্তন এসেছিল। নিরক্ষরতা দূরীকরণের জন্য চার্চ বিদ্যালয়ের প্রবল বিরোধিতা সত্ত্বেও জার সরকার একে অগ্রাহ্য করে সার্বজনীন প্রাথমিক শিক্ষার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিক্ষা খাতের উন্নয়নের জন্য রুশ সরকার অনেক অর্থ ব্যয় করে, তবে একথা সত্য যে ১৯১৭ সালের আগে রাশিয়ার নিরক্ষর লোকের সংখ্যা অনেক বেশি ছিল। যদিও ১৯১৭ সালের আগেই কিন্তু ১৯০৫ সালের এই বিপ্লবের ফলে রাশিয়ার জার কিন্তু তিনি জনগণের কি বলে শিক্ষাক্ষেত্রে একটু নজর তিনি কিন্তু ফেলেছিলেন এবং এটি ১৯০৫ সালের বিপ্লবের কিন্তু একটি সুদূর প্রসারী ফলাফল। আমরা পরবর্তী কারণটি একটু দেখব, আমলাতন্ত্রের উপর প্রভাব। এই বিপ্লবের ফলে রাশিয়ায় প্রচলিত আমলাতন্ত্র মারাত্মক ধাক্কা খেয়েছিল, কারণ বিপ্লব চলাকালে তাদের মর্যাদা নাশের প্রলম্বিত ছায়া পড়েছিল। এছাড়া আবারও বিপ্লব হতে পারে এমন আশঙ্কায় আমলারা আগের মতো স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী হতে পারতেন না। অবশ্যই একথা সত্য যে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকারের সীমা আমলাদের খেয়ালখুশির উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। অর্থাৎ ১৯০৫ সালের বিপ্লব কিন্তু আমলাতন্ত্রের আচরণে খুব একটা প্রভাব না ফেলতে পারলেও তাদের কিন্তু এটা মানে কি বলে তাদের উপর এটা প্রভাব ফেলেছিল যে জনগণ তাদের উপরে কি ধরনের মনোভাব পোষণ করে, যার ফলে তাদের আচরণ কিছুটা মানে তাদের যে মর্যাদা নাশ হতে পারে এবং আবারও যে বিপ্লব হতে পারে এরকমটি আশঙ্কা করে তারা কিন্তু আগের মতো স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী হতেন না। তবে তাদের খেয়াল খুশির উপরই জনগণের অধিকার এবং রাজনৈতিক নাগরিক যে অধিকারগুলো রয়েছে জনগণের সেটি নির্ভর করলেও তারা স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী ১৯০৫ সালের আগের মতো সেরকম আচরণ কিন্তু জনগণের সঙ্গে করতে পারতেন না। এটি ছিল আসলে ১৯০৫ সালের বিপ্লবের ফলাফল। আমরা পরের ফলাফলটি দেখি, বৈদেশিক বা আন্তর্জাতিক প্রভাব। ১৯০৫ সালের বিপ্লব বৈদেশিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিল। স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে পৃথিবীর বিভিন্ন দেশে রাশিয়ার উদাহরণ অনুসৃত হতে থাকে। জার্মানি, ইতালি, অস্ট্রো-হাঙ্গেরির শ্রমিকেরা রাশিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ধর্মঘট শুরু করে। রুশ বিপ্লবীদের প্রতি সংহতি প্রকাশ করে প্যারিসের জনগণ, বিশেষত শ্রমিক শ্রেণী, তারা কিন্তু এই সংহতি প্রকাশ করেছিল। রাজনৈতিক বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘটের প্রবল জোয়ারে প্রাগে, বুদাপেস্টে, লভভে, ভিয়েনা ও অস্ট্রিয়া-হাঙ্গেরির সরকার সার্বজনীন ভোটাধিকার পদ্ধতি চালু করতে কিন্তু তখন বাধ্য হয়েছিল। বুলগেরিয়ায় শ্রমিকরা এই বিপ্লব থেকে উদ্দীপ্ত হয়ে রাজনৈতিক সংগ্রাম শুরু করে। ১৯০৫ সালে প্রথম রুশ বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছিল প্রাচ্যের রাজনৈতিক অঙ্গনেও। ১৯০৫ থেকে ১২ সালের মধ্যেই চীন, ইরান ও তুরস্কে বর্জুয়া বিপ্লব সংঘটিত হয়েছিল। ভারত, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ায় জাতীয় মুক্তি সংগ্রাম অত্যন্ত প্রবল হয়ে ওঠে। ল্যাটিন আমেরিকার ইতিহাসে এই সময়ে মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি এবং ব্রাজিলে বিপ্লবের পর বিপ্লবের প্রবাহ বয়ে যায়। আফ্রিকা মহাদেশে এই বিপ্লব ব্যর্থ হলেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। সুতরাং বলা যায় ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থ হলেও এর ভিতরে যে স্ফুলিঙ্গ ছিল তা কখনোই কিন্তু থেমে যায়নি, বরং মানুষের ভিতরে মুক্তির আকাঙ্ক্ষা সবসময় কাজ করেছে। তাই ১৯০৫ সালের বিপ্লবকে ইতিহাসের পাতায় বলা হয় ১৯১৭ সালের বিপ্লবের ড্রেস রিহার্সেল হিসেবে।
1905 সালের বিপ্লবের ব্যর্থতার মধ্য দিয়ে মূলত রাশিয়ার মানুষ তার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আরেকটি বিপ্লবের পথে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ রাশিয়ার এই 1905 সালের বিপ্লব কিন্তু শুধুমাত্র রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এই অঞ্চলগুলোকে এই অঞ্চলগুলোতে কিন্তু সেই অঞ্চলের শ্রমিক জনগণ তারা কিন্তু বিপ্লব সফল করতে চেষ্টা করছিল এবং তাদের অধিকার আদায়ে 1905 সালের রাশিয়ার জনগণের মতো তারাও কিন্তু তাদের দেশে অধিকার আদায়ে সচেষ্ট হয়েছিল। সুতরাং 1905 সালের বিপ্লবকে সুদূরপ্রসারী ফলাফল হিসেবে হয়তো বলা যায় এটি একটি ব্যর্থ বিপ্লব, তেমন আমূল কোনো পরিবর্তন নিয়ে আসেনি। তবে এই 1905 সালের বিপ্লব কিন্তু বালিতে দাগ কেটে গিয়েছিল বা মাটির ভিতরে বা একটি আঁচড়ের দাগ রেখে গিয়েছিল, যে আঁচড়ের দাগের দিকে তাকালে বিভিন্ন সরকার বা নির্যাতক বা শোষক গোষ্ঠী তারা কিন্তু নড়ে উঠেছিল। রাশিয়ার জার, আমলাতন্ত্রের শ্রেণী এবং অভিজাত শ্রেণী তারা কিন্তু তাদের মনস্পটে নাড়া দিয়ে গিয়েছিল যে 1905 সালের বিপ্লবের মতো নতুন কোনো বিপ্লব এসে কিন্তু তাদের দুমড়িয়ে মুচড়িয়ে দিতে পারে। সুতরাং তাদের আচরণ, তাদের কার্যক্রমে কিন্তু পরিবর্তন আনতে হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে রাশিয়ার জার জনগণের শিক্ষা দীক্ষার কল্যাণের জন্য তিনি কিন্তু প্রচুর ব্যয় করেছিলেন এবং যাজক শ্রেণী তার কাছের শ্রেণী হওয়ার পরও তাদের বিরোধিতা সত্ত্বেও কিন্তু স্কুল, প্রাথমিক শিক্ষা রাশিয়ার প্রত্যেকটা জনগণের মধ্যে বাধ্য করা হয়েছিল। এবং সেই সাথে এই বিপ্লবের প্রভাব কিন্তু সমগ্র পৃথিবীতে একটি আহ বার্তা দিয়ে গিয়েছিল যে যেখানেই শোষণ, যেখানেই নির্যাতন, সেখানেই কিন্তু মুক্তির স্বপ্ন। অর্থাৎ আহ মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার রৌদ্র ভাসে। ঠিক তেমনি 1905 সালের এই বিপ্লবের পিছনেই কিন্তু লুকায়িত ছিল 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লব এবং 1917 সালের সেই সফল অক্টোবর সমাজতান্ত্রিক বা বলশেভিক রেভলিউশনের বীজটি সেখানে বপন করা হয়েছিল। তো আজকের আলোচনা ছিল সেটি হচ্ছে 1905 সালের বিপ্লবের ফলাফল। আমরা আবার একটু রাশিয়ার 1905 সালের বিপ্লবের ছবি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি জনগণ এবং সেনাবাহিনী তারা সবাই কিন্তু নেমে গিয়েছিল এই বিপ্লবে এবং বিপ্লবটি আপাত দৃষ্টিতে খুব বেশি সফল না হলেও তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী ছিল। এটিও রাশিয়ার 1905 সালের বিপ্লবের ছবি। সেনাবাহিনী, জনগণ এবং সবাই কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছিল। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। যারা আমার ক্লাসটি দেখেছো এবং এই অনুযায়ী পড়াশোনা করবে তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা থাকলো এবং সেই সাথে সবাইকে অনুরোধ করব সবাই বর্তমান করোনা কালে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধিটি মেনে চলবে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করবে এবং পারস্পরিক 3 ফিট দূরত্ব মেনটেন করে চলবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।